সকলকে স্বাগত জানাচ্ছি। আরেকবার সবাইকে আমাদের এই দূরবীন নামক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজকে যে সময়ে এই ভিডিও রেকর্ডিং হচ্ছে, যেহেতু এখন কালীপুজোর সময়কাল, তাই আমরা লাইভ ভিডিও করতে পারলাম না। সেজন্যই এই মাধ্যমে আমরা এসেছি। কিন্তু তোমাদের কাছে বিষয়টা ঠিক উপস্থাপন করা হবে। আমরা আজকে আলোচনা করব, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে বাংলা গদ্য সাহিত্যে ভূদেব মুখোপাধ্যায়ের অবদান কি, এই বিষয় নিয়ে। তো ভূদেব মুখোপাধ্যায় যে সময়কালে বাংলা গদ্য লেখালেখি করতে আসছেন, সেই সময়কালে আরো যারা লেখালেখি করেছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের নাম তোমরা পাবে। তাদের মধ্যে কালীপ্রসন্ন সিংহ বা প্যারীচাঁদ মিত্র, অক্ষয় কুমার দত্ত, এদের নাম আমরা পেয়ে থাকি। তো ভূদেব মুখোপাধ্যায় যে কয়েকটি বিষয়ের জন্য বাংলা গদ্য সাহিত্যে জনপ্রিয় হয়ে আছেন, আমরা খুব সংক্ষেপে আজকে সেই বিষয়টা নিয়েই একটু ছোট্ট করে আলোচনা করব। এই বিষয়টি পরীক্ষাতে বিভিন্নভাবে ঘুরিয়ে প্রশ্নে আসতে পারে। তোমরা নিজেরা ক্লাসটা শুনলে বুঝতে পারবে। লেখার মতো অবস্থা আশা করি তৈরি হবে। ভূদেব মুখোপাধ্যায় ঠিক কোন কোন জায়গাতে আমাদের কাছে স্মরণীয়, এটা ঠিক আমরা চাইলে একটু দেখে নিতে পারি। তো আমরা একটু দেখে নিই যে কেন ভূদেব মুখোপাধ্যায়কে আমরা মনে রাখবো, হুম? বা ঠিক কোন কোন কারণে আমরা ভূদেব মুখোপাধ্যায়কে স্মরণ করব আজকের দিনে দাঁড়িয়েও। তিনি কি কি করেছেন বাংলা গদ্য সাহিত্যের জন্য, ঠিক সেটাই আমরা দেখব। আমরা চলে এসেছি বাংলা গদ্যে ভূদেব মুখোপাধ্যায়কে কেন মনে রাখা হবে সেই বিষয় নিয়ে একটু আলোচনাতে। তো দেখো, যে সময়কালে তিনি এলেন, আমরা বারবার বলছি যে ঊনবিংশ শতাব্দীটা বাংলা সাহিত্যের জন্য, বাংলা সমাজের জন্য তথা ভারতবর্ষের জন্য একটি নতুন করে ভাবার সময়, যেটাকে তোমরা ইতিহাসের পাতায় পড়েছো নবজাগরণ বলে। হুম? তো সেই নবজাগরণের সময় যে বিষয়গুলি আমরা দেখেছিলাম, হুম, ব্রিটিশদের আগমন, পত্রপত্রিকার প্রকাশ শুরু হওয়া, একাধিক কোম্পানি, একাধিক রকমের কাজকর্ম শুরু হওয়া, এরকম নানাবিধ পরিবর্তনের মধ্য দিয়ে ভারতবর্ষ তখন যাচ্ছিল। বাংলাতে রাতারাতি বিভিন্ন রকমের পরিবর্তন বিবর্তন ঘটছে। এবং যে সময়কালে ভূদেব মুখোপাধ্যায় আসছেন, তার জন্ম মৃত্যু দেখতে পাচ্ছ তোমরা 1827 থেকে 94। এই সময়কালে আমরা দেখছি যে ভারতবর্ষের বিভিন্ন রকমের পরিবর্তন। এই সময়কালটিকে যেভাবে দেখা হচ্ছে, তখন ডিরোজিও, তার নেতৃত্বে ইয়ং বেঙ্গল গোষ্ঠী, হিন্দু কলেজ, এরকম একাধিক মানে দ্রুত বিবর্তন যারা সমাজের জন্য নিয়ে আসতে চাইছেন, এরকম একাধিক দল বা লোকজন তো ছিলেনই। একই সঙ্গে বিদ্যাসাগর, রামমোহন, এদের অনেকের কথা তোমরা শুনে থাকবে। সেজন্য অসিত বন্দ্যোপাধ্যায় কি বলছেন, এদিক থেকে তাঁকে ঊনবিংশ শতাব্দীর যথার্থ যুগনায়ক বলা যায়। ভূদেব মুখোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি এই কথা বলছেন। ভূদেব মুখোপাধ্যায় বাংলা গদ্যের দুটি বিষয়কে কেন্দ্র করেই মানে আমাদের কাছে মূল আলোচ্য হয়ে থাকেন মাঝে মাঝেই এখনো। প্রথমটি হচ্ছে প্রবন্ধ জাতীয় রচনা এবং উপন্যাস ধর্মী রচনা। তাহলে প্রবন্ধ জাতীয় রচনার জন্য তিনি কোন কোন জায়গাতে স্মরণীয় হয়ে আছেন আমরা একটু দেখে নেব। ভূদেব মুখোপাধ্যায় যেহেতু ঊনবিংশ শতাব্দীতে এরকম সময়কালে লেখালেখি শুরু করছেন, তিনি শিক্ষাকে কেন্দ্র করে বাংলা ভাষা শিক্ষাদানের জন্য বেশ কিছু প্রবন্ধ তথা মূলক গ্রন্থ লিখেছেন। যেমন ধরো, প্রথমেই আমরা যেটাতে আসছি, শিক্ষা বিষয়ক প্রস্তাব। 1856 সালে এটি
প্রকাশিত হচ্ছে। এইখানে আমরা দেখছি যে শিক্ষার আত্মগৌরব এবং আত্মমর্যাদা বোধকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। পুরনো ভাবনা চিন্তা থেকে জাতীয় শিক্ষাকে মুক্ত করার জন্য ২ টি কর্তব্যের কথা তিনি বলেছিলেন এখানে। কোন ২ টি কর্তব্য? এই যে ১ নাম্বার হচ্ছে জাতীয় শিক্ষা আদর্শ সম্পর্কে সুতীক্ষ্ণ অন্তর্দৃষ্টি, আর ২ নম্বর পুরাণুকরণ থেকে মুক্ত ও দূরদর্শী শিক্ষা চেতনার প্রসার। মানে পুরাণ ভাবনা থেকে বা বা ধর্মীয় মোড়ক থেকে শিক্ষার জায়গাটাকে নবীন ভাবনা চিন্তার সঙ্গে নিতে হবে, গ্রহণ করতে হবে। বাইরের ধারণা, বিজ্ঞান কেন্দ্রিক আলোচনা সবকিছু সেখানে যেন থাকে। আরেকটি গ্রন্থ তার পাওয়া যাচ্ছে পুরাবৃত্তসার। এছাড়া আছে প্রাকৃতিক বিজ্ঞান। এটি ১৮৫৮ থেকে ৫৯ এই সময়কালের মধ্যে এটি রচিত হয়েছে। এর খণ্ডও রয়েছে। তোমরা এই সাহিত্যের ইতিহাসের বই দেখবে পাবে। তো এই যে বিষয়গুলো দেখো, তার রচনার বিষয় যেমন তিনি শিক্ষাকে কেন্দ্র করে লিখলেন, হ্যাঁ? এই যে শিক্ষা বিষয়ক প্রস্তাব, মানে কেমনভাবে শিক্ষা পদ্ধতি হবে, সেই বিষয় নিয়ে তিনি কাজকর্ম করছেন, লেখালেখি করছেন। এই যে পুরাবৃত্তসার, পুরাতত্ত্ব, তোমরা ইতিহাসে এই বিষয় নিয়েও কথা শুনেছো। সেই বিষয় নিয়ে তিনি আলোচনা করছেন। প্রাকৃতিক বিজ্ঞান, হুম? এই প্রাকৃতিক বিজ্ঞান নিয়েও তিনি আলোচনা করছেন। অর্থাৎ বিজ্ঞান, ইতিহাস, নৃতত্ত্ব, শিক্ষা বিজ্ঞান সব, মানে শিক্ষাদান পদ্ধতি চতুর্দিকে যেন তার ভাবনা চিন্তা রয়েছে গদ্য চর্চাতে। এই যে পুরাবৃত্তসার নামক গ্রন্থে মানব সমাজের পরিবর্তনশীল নিয়ম এবং পরিবর্ধনশীল ভাবনা বা ভাবনা সূত্রকে তিনি তুলে ধরেছেন। কিভাবে সমাজের সঙ্গে আহ মানে আমরা সময়ের সঙ্গে সঙ্গে সমাজের যে পরিবর্তন দেখছি, হুম, এবং মানুষের ভাবনার যে মানে পরিধিটা বাড়ছে, সেসব বিষয়গুলোকে তিনি তুলে ধরেছেন। এছাড়া ইংল্যান্ডের ইতিহাস, ক্ষেত্রতত্ত্ব, রোমের ইতিহাস, বাঙ্গালার ইতিহাস ইত্যাদি গ্রন্থগুলি তৎকালীন সময়ে তার বেশ জনপ্রিয় হয়েছিল। হুম? এবং এই বইগুলো ছেলেমেয়েদের কাছে কেন জনপ্রিয় হলো? কারণ তোমরা বাংলা যে যদি একটু ভালো পড়াশোনা করে দেখবে, বাংলা প্রাইমার চর্চা বা বাংলা শিশু সাহিত্য, মানে শিশুদের জন্য পাঠ্য যে বইগুলো, সেই ধরনের বইগুলো, এই বইগুলির যদি টেক্সট বা টেক্সটের বিষয়গুলো দেখো, তাহলে দেখবে যে সেখানে ভারতীয় ভাবনা চিন্তা, সংস্কৃতি, মানবতাবোধ, মূল্যবোধ এই বিষয়গুলোর জায়গা যেরকম করে ছিল, একইভাবে অন্যান্য দেশের সঙ্গে তুল্যমূল্য বিচারের জায়গা প্রায় ক্ষেত্রেই ছিল না। এই জায়গাতে ভূদেব মুখোপাধ্যায়কে আমরা মনে রাখছি যে ছাত্রছাত্রীদের মধ্যে তিনি দেশ আর বিদেশের ইতিহাস, ভূগোল, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন রকমের চিন্তা ভাবনা সব যেন পৌঁছে দিচ্ছেন। ফলত ছাত্রছাত্রীদের পড়তে বেশ আনন্দ হচ্ছে। তাহলে এই গেল তার মোটামুটি ছাত্রছাত্রী কেন্দ্রিক যে প্রবন্ধ চর্চার ইতিহাস সেটি। এরপরে তার বিবিধ প্রবন্ধ নামের যে গ্রন্থটি, সেটার ১ম খণ্ড এবং ২য় খণ্ড রয়েছে। এই যে সালগুলো উল্লেখ করা আছে দেখো এখানে। এখানে কি আমরা বিষয় দেখছি? এখানে আমরা দেখব আ বেশ কয়েকটি বইকে কেন্দ্র করে তিনি কিছু তার মনোভাব বা বিশ্লেষণ প্রকাশ করেছেন এই বিবিধ প্রবন্ধের মধ্যে। এখানে কি রয়েছে? যেমন ধরো সংস্কৃতের মধ্যে উত্তর রামচরিত, হুম? রত্নাবলী, এটা ভেঙে গেছে। রতনাবলী হয়ে গেছে। এটা রত্নাবলী হবে। হ্যাঁ? রত্নাবলী, মৃচ্ছকটিক ইত্যাদি বইগুলোকে কেন্দ্র করে তিনি বাংলা ভাষায় সংস্কৃত সাহিত্যটাকে মানে বাংলা ভাষায় বলতে বাংলা গদ্যে সংস্কৃত সাহিত্যটাকে চর্চার জায়গাতে নিয়ে এলেন। বেশ মানে নতুন করে পাঠকদের একটা পড়ার আগ্রহ তৈরি হলো, সংস্কৃত সাহিত্যকে দেখার আগ্রহ তৈরি হলো। ফলত এখান থেকে আমরা বুঝতে পারছি যে বাংলা গদ্যে তিনি সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্যের চর্চাটাকে বাংলা গদ্যের মধ্যে প্রবেশ করাচ্ছেন, এবং সংস্কৃত ভাষা ও সাহিত্য চর্চা না বলে বলা ভালো যে সংস্কৃত সাহিত্যের ধারণাটাকে আরো স্পষ্ট করছেন বাঙালি গদ্য পাঠকদের মধ্যে। এরপরে আমরা দেখছি কি যে পারিবারিক প্রবন্ধ নামের তার যে গ্রন্থটি, হুম, এখানে বাঙালি হিন্দু সম্প্রদায়ের যে যৌথ পরিবারের সামগ্রিক পরিচয়, সেটাকে তিনি এখানে তুলে ধরার চেষ্টা করছেন। ৫০টি প্রবন্ধ নিয়ে এটি গঠিত বা রচিত, যাই বলো। হুম? এখানে কি দেখানো হয়েছে যে আদর্শ পরিবার সমাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা সমাজের সার্বিক উন্নতির জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেসব তিনি এখানে আলোচনা করেছেন। আসলে এই ধরনের আলোচনা ঊনবিংশ শতাব্দীতে, আমি বারবার বলছিলাম যে মানবতাবোধ, ছেলেমেয়েদের মধ্যে এই শিক্ষার চেতনা, ভাবনা চিন্তা,
গুরুজনদের প্রতি আদর যত্ন সম্মান শ্রদ্ধাবোধ এই জায়গাগুলো একাধিক লোকজন দেখিয়েছেন। কেউ কবিতার মাধ্যমে দেখিয়েছেন, কেউ গদ্যে দেখিয়েছেন, কেউ গল্প উপন্যাসের ছলে দেখিয়েছেন, কেউ শিশু সাহিত্যের ছলে দেখিয়েছেন। কিন্তু কম বেশি অনেকেই এই ধরনের রচনা লিখেছেন। তোমরা যদি ওই যেমন ধরো আ আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। এই ধরনের কবিতাও তোমরা পড়েছিলে। আবার কখনো তোমরা পড়ছো সকালে উঠিয়া আমি মনে, মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে চলি বা আমি যেন ভালো হয়ে চলি। এই যে কথাগুলো বা আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। হুম? তো এই যে একেকটি মানে প্রকৃতির থেকে শিক্ষা, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, সারাদিনের আমার দৈনন্দিন যে জীবন চর্চাটা সেটা কেমন হবে, আমার ভাবনা চিন্তা কেমন হবে, শিশুদের মধ্যে নীতিবোধ, শ্রদ্ধা, মানবতাবোধ এই বিষয়গুলোকে তখনকার দিনের যারা চর্চা করতেন সাহিত্য, তারা সবাই কম বেশি তাদের লেখালেখির মধ্যে প্রবেশ করিয়েছেন বা দেখিয়েছেন। তোমরা এমনকি বর্ণ পরিচয়ও যদি তোমরা ভালো করে দেখো, সেখানেও দেখবে ওই গোপালের কথা, রাখালের কথা দেখানো হবে। গোপাল কেমন, রাখাল কেমন, এদের মধ্যে কে ভালো, গোপাল কেন ভালো, সে কি, কি করে, কখন কোন কাজগুলো করা দরকার, এই ধরনের সমস্ত ধরনের কথা ওখানে বিদ্যাসাগরও কিন্তু গদ্যের আকারে ছোট সরল গদ্যে লেখার চেষ্টা করেছেন। হুম? তো বুদ্ধদেব মুখোপাধ্যায়ও সেরকম করে এই পারিবারিক প্রবন্ধের এই জায়গাটিতে এরকম বেশ কিছু কথা মানে কেমন পরিবার বা মানে সমাজের জন্য বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়টাকে দেখাচ্ছেন। এরপরে দেখতে পাচ্ছ সামাজিক প্রবন্ধ বলে তার একটি বই। এখানে আমরা কি দেখছি? বুদ্ধদেব মুখোপাধ্যায় তার যে সমাজকে কেন্দ্র করে ভাবনা চিন্তা সেগুলোকে তিনি এখানে প্রবন্ধের আকারে রূপ দিয়েছেন। অন্যান্য সমাজের তুলনায় ভারতীয় আর্য সমাজের বৈশিষ্ট্য এবং উৎকর্ষ কিভাবে আমরা আলোচনা করতে পারি বা কোথায় ভারতীয় আর্য সমাজ অন্যান্য সমাজের থেকে উৎকর্ষের জায়গাতে আছে সেইসব বিষয়গুলোকে তিনি দেখিয়েছেন। হুম? তিনি দেখো এখানে একটি কথা লিখছেন, একটি কোট করে আমরা প্রবন্ধ থেকে নিয়েছি। কর্মে নিষ্কামতাই আমাদিগের ধর্মশাস্ত্রের আদর্শ। যাহা কর্তব্য তাহা কায় মনোবাক্যে করিবে, করার ফলাফল কি হইবে তাহার প্রতি কোনো লক্ষ্য রাখিবে না। তোমরা গীতার কথা যদি শুনে থাকো, সেখানেও দেখবে এই ধরনের কথাই বলা হচ্ছে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তোমার তো শুধু কাজ করারই অধিকার রয়েছে। ফলের আশা বা প্রত্যাশা করা তো মানে ব্যর্থ চেষ্টা। মা ফলেষু কদাচন। তুমি কখনোই ফলের আশা করবে না। তো ঠিক এই ভাবনাটাকে মানে ভারতবর্ষের আর্য সময় মানে আর্যদের সময়কাল থেকে বা ভারতীয় প্রাচীন ভারতীয় ধারণা থেকে যে মানে এই ধরনের ছোট নীতি কথাগুলো বিভিন্ন শাস্ত্রের মাধ্যমে লোকমুখে প্রচারিত হতে যেভাবে সমাজের মধ্যে আমরা প্রচলিত হতে দেখেছি, সেখানে আমরা এই কথাগুলো দেখেছি। গীতার মধ্যেও কিন্তু এই ধরনের চিন্তাভাবনাটা তোমরা পাবে। এছাড়া আরেকটি প্রবন্ধ গ্রন্থ এখানে পাবে, সেটা হচ্ছে এই যে আচার প্রবন্ধ। নামটা শুনেই বুঝতে পারছো যে আচরণীয় এবং অনাচরণীয় যেমন চর্যাপদের ক্ষেত্রে তোমরা পেয়েছিলে, এখানেও আচার প্রবন্ধের ক্ষেত্রেও খানিকটা সেরকমই। এখানে কি আছে? হিন্দুদের জীবনযাত্রা, যেসব আচার অনুষ্ঠান ও বিধিবিধানের উপর ভিত্তি করে সম্পন্ন হয় তার বিস্তৃত পরিচয় এখানে আছে। আর সংস্কৃতি সংক্রান্ত ভূদেব মুখোপাধ্যায়ের ভাবনা চিন্তা কেমন ছিল মানে হিন্দু সংস্কৃতি কেন্দ্রিক, সেটাও তোমরা এখানে পাবে আচার প্রবন্ধে। নামটা শুনেই বুঝতে পারছো যে আচার বিভিন্ন রকমের নিয়ম নীতি আচার, সেই আচার। হুম? এছাড়া তোমরা দেখতে পাচ্ছ পুষ্পাঞ্জলি। এখানে এইটা হচ্ছে ভূদেব মুখোপাধ্যায়ের প্রবন্ধের মধ্যে একটু ভিন্ন মাত্রা যোগ করেছে, মানে রূপক শ্রেণীর প্রবন্ধ চর্চা। হুম? এটা হচ্ছে রূপক শ্রেণীর রচনা। গল্পের ছলে তিনি হিন্দু ধর্মের তাৎপর্য আর শ্রেষ্ঠত্ব ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এটা শিল্পগুণের চেয়ে যেহেতু এখানে উদ্দেশ্যটা বড় করে দেখানো হয়েছে, তাই এটার সাহিত্য মূল্য তুলনায় কম, এই কথা অনেক সমালোচক বলছেন। খুব স্বাভাবিক, কারণ তিনি এখানে মানে সাহিত্যের থেকে ওই উদ্দেশ্যটাকে বড় করে দেখিয়েছেন। আর সাহিত্যে উদ্দেশ্যমূলকতা তৈরি হলে সেই সাহিত্যের উম কি বলবো? সাহিত্য গুণ বা গ্রহণযোগ্যতা, সাহিত্য হিসেবে গ্রহণযোগ্যতা অনেক জায়গাতে কমে যায়। আবার অনেক উদ্দেশ্যমূলক রচনা বেশ ভালো সাহিত্য গুণ পেয়েছে এমন দৃষ্টান্ত তোমরা পাবে পরবর্তীকালে। যদি কখনো সুযোগ হয় সেসব নিয়ে আলোচনা হবে আমাদের। এছাড়া এই প্রবন্ধ নিয়ে আমরা এতক্ষণ ধরে চর্চা করলাম ভূদেব মুখোপাধ্যায়ের। এছাড়া তিনি উপন্যাসের মতো করে কিছু গদ্য চর্চা করেছেন।
যেগুলোকে আমরা উপন্যাস ধর্মী রচনা বলতে পারি। এইরকম একটি তার রচনা হচ্ছে ঐতিহাসিক উপন্যাস। অনেকেই এই লেখাটিকে বা এই রচনাটিকে বাংলা সাহিত্যের ১ম ঐতিহাসিক উপন্যাস বা ঐতিহাসিক উপন্যাসধর্মী রচনা বলে স্বীকার করেছেন। হুম? এটা কান্ট, একজন দার্শনিক, তোমরা তার নাম হয়তো শুনে থাকবে। কান্টের লেখা একটি ঐতিহাসিক গল্প সংকলন আছে, 'রোম্যান্স অফ হিস্ট্রি ইন্ডিয়া'। হুম? এই 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 যে গ্রন্থটি, এইটার উপরে ভিত্তি করে ভূদেব মুখোপাধ্যায় লিখেছিলেন এই ঐতিহাসিক উপন্যাস নামক এই বইটি। এখানে ২ টি কাহিনী আছে, 'সফল স্বপ্ন' আর 'অঙ্গুরীয় বিনিময়'। 'অঙ্গুরীয় বিনিময়' দেখবে অনেক সময়ই আ মাঝে মাঝে আলোচনার মধ্যে এসেছে, তোমরা যদি একটু চর্চা করো। বঙ্কিমচন্দ্রের মতো তিনিও চেষ্টা করেছিলেন যে যদি কোনোভাবেই এটাকে মানে কি বলবো? ঐতিহাসিক রোমান্স বঙ্কিমচন্দ্রের, যেমন ধরো তোমরা 'দুর্গেশ নন্দিনী', হ্যাঁ? বা আরো অন্যান্য ঐতিহাসিক রোমান্স গুলো যদি দেখো, মানে ইতিহাসের কাহিনীকে নিয়ে যেখানে রোমান্সধর্মী উপন্যাস রচনার প্রয়াস করা হয়েছে, এই ধরনের রচনা যেমন তিনি চেষ্টা করেছিলেন, এই 'অঙ্গুরীয় বিনিময়' নামক যে অংশটি, এইটা আ বঙ্কিমচন্দ্রের 'দুর্গেশ নন্দিনী' নামক বাংলা উপন্যাসের সাদৃশ্যে রচিত হয়েছে, বা এখানে অনেকটা মিল খুঁজে পাওয়া যায়। অনেকেই মনে করেন যে এটা হচ্ছে বাংলা সাহিত্যের ১ম ঐতিহাসিক উপন্যাস। ঐতিহাসিক উপন্যাস, সার্থক ঐতিহাসিক উপন্যাস হিসেবে আমরা অন্য নাম জানি, বা বঙ্কিমচন্দ্রের ক্ষেত্রে আমরা দেখেছি আ ঐতিহাসিক উপন্যাস তিনি লিখেছেন আগেও, কিন্তু সমালোচকদের অধিকাংশেরই মত হচ্ছে যে 'রাজসিংহ' নামক মানে তার যে ঐতিহাসিক উপন্যাসটি বা উপন্যাসটি, সেটা হচ্ছে সফল ঐতিহাসিক উপন্যাস। বঙ্কিমচন্দ্র নিজেও অবশ্য এই কথা স্বীকার করেছেন যে, এই 'রাজসিংহটাই আমার ঐতিহাসিক উপন্যাস।' আর এই ঐতিহাসিক উপন্যাস নামক উপন্যাসধর্মী রচনাটা ছাড়া ভূদেব মুখোপাধ্যায় আরেকটি উপন্যাসধর্মী রচনা আ এখানে তার নামে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে 'স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস', ১৮৭৫। এই স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাসে আমরা কি পাবো? এটা একটি নামটা যেহেতু স্বপ্ন, এই যে স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস। যেমন তোমরা মঙ্গল কাব্যগুলোতে, চণ্ডীমঙ্গল বা আরো অন্যান্য মঙ্গল কাব্যে দেখেছো যে কবিকে কোনো একজন দেবী বা দেবতা, যার অ্যাকচুয়ালি পুজো প্রচার করতে হবে, তিনি স্বপ্ন দিতেন। হুম? সেই স্বপ্ন পেয়ে কবি একটি বই রচনা করতেন বা একটি কাব্য রচনা করতেন। এখানেও খানিকটা যেন ঠিক সেরকম ভাবনাটা পাচ্ছি যে স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস। ভারতবর্ষের ইতিহাস, কিন্তু এটা অ্যাকচুয়ালি কাল্পনিক একটি রচনা। কাল্পনিক ইতিহাসকে আশ্রয় করে লেখা। ৩য় পানিপথের যুদ্ধে মারাঠা শক্তি যদি না হারতো, তোমরা যেন ইতিহাস পড়েছো, দেখেছো মারাঠা হেরেছে। তো মারাঠা শক্তি যদি না হারতো, তাহলে ভারতের ইতিহাস কোন দিকে যেত? ভারত কতটা ভালো জায়গায় যেতে পারত? এই ধরনের ভাবনা চিন্তাটা, এই কাল্পনিক বিষয়টিকে তিনি এখানে দেখিয়েছেন। যেমন তোমরা ফিকশন জাতীয় রচনা অনেকে পড়েছ হয়তো। এই কাল্পনিক চিত্রটাকে তিনি তুলে ধরেছেন। এটার মধ্যেও কিন্তু একটি স্বদেশপ্রীতি তার রচনার মধ্যে আছে। ঊনবিংশ শতাব্দীর সাহিত্যের এগুলো তো একটা বড় বৈশিষ্ট্য। স্বদেশপ্রীতি কম বেশি অনেকের লেখালেখিতেই পাবে। সে তোমরা মধুসূদন পড়ো, রঙ্গলাল পড়ো, নবীনচন্দ্র পড়ো, হেমচন্দ্র পড়ো, বা যারা গদ্য চর্চা করছেন তাদের রচনা পড়লেও তোমরা স্বদেশপ্রেমের চিত্র পাবে। আর এই যে বিষয়গুলো আমরা বললাম, যে বেশ কিছু প্রবন্ধ তিনি লিখেছেন, শিক্ষামূলক প্রবন্ধ, ধর্মকেন্দ্রিক প্রবন্ধ, ছাত্রছাত্রীদের শিক্ষাদান বা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে প্রবন্ধ, সংস্কৃত সাহিত্যকে বাংলা গদ্যে রূপান্তর করার একটি প্রয়াস কেন্দ্রিক প্রবন্ধ, পারিবারিক প্রবন্ধ, হুম? পুষ্পাঞ্জলি নামে একটা রূপক শ্রেণীর প্রবন্ধ তোমরা পেলে, প্রবন্ধ গ্রন্থ। এছাড়া তিনি ঐতিহাসিক উপন্যাস আর এই স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস এই নামে ২ টি উপন্যাসধর্মী রচনাও লিখেছেন। এগুলি বাংলা সাহিত্যে ভূদেব মুখোপাধ্যায়কে স্মরণীয় করে রেখেছে। এছাড়া তোমরা দেখবে এই যে এডুকেশন গেজেট নামে একটি পত্রিকার সম্পাদনা করতেন তিনি। এটা শিক্ষিত বাঙালির কাছে বেশ জনপ্রিয় ছিল সেই সময়কালে। আর আ ভূদেব মুখোপাধ্যায়ের রচনার বিষয় বৈচিত্র্য, কৌশল এবং প্রকরণের দিক থেকে
ঊনবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আ আমরা বলতে পারি বুদেব মুখোপাধ্যায় যে সমস্ত সাহিত্য সৃষ্টি করে গেছেন, তা বাংলা গদ্য সাহিত্যের জগতে তাকে একটি জনপ্রিয় গদ্য শিল্পী হিসেবে পরিচয় করিয়েছে বাঙালি বাঙালির কাছে বা বাংলা পাঠকের কাছে। এই ছিল আমাদের একটি সংক্ষিপ্ত আলোচনা ভূদেব মুখোপাধ্যায়কে কেন্দ্র করে। বাংলা সাহিত্যে বা বাংলা গদ্য সাহিত্যে বিশেষ করে ভূদেব মুখোপাধ্যায়ের অবদান কি বা কেন তাকে আমরা স্মরণ করব, এই বিষয় নিয়ে আলোচনা। তোমাদের প্রশ্ন যেমন আসবে সেরকম উত্তর লিখবে। যে শুধু বাংলা গদ্যে ভূদেব মুখোপাধ্যায় আসে, তাহলে এই আলোচনাটির গোটাটা তোমরা লিখে নিতে পারবে যে আমি স্ক্রিন শেয়ার করেছিলাম, সেই স্ক্রিন শেয়ার গুলো থেকে তোমরা নিজেরা একটু একটু করে স্ক্রিনশট নিয়ে নেবে। সেখান থেকে কথাগুলো লিখতে পারবে। আর যদি তোমাদের মনে হয় যে পরীক্ষাতে এমন প্রশ্ন দেখলে যে গোটা গদ্যটা লাগছে না, কেমন হয়তো বলল যে উপন্যাসধর্মী রচনার জগতে ভূদেব মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো, বা উপন্যাসের জগতে ভূদেব মুখোপাধ্যায়। সেক্ষেত্রে তোমাদের দুটো বিষয় আলোচ্য। একটি হচ্ছে ওই স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস, আর ঐতিহাসিক উপন্যাস। এই দুটিই তোমরা আলোচনা করবে। সেটা ৫ এর জন্য আসবে এলে। আর গোটা গদ্য সাহিত্যে ভূদেব মুখোপাধ্যায় এলে সেটা ১০ নম্বরের প্রশ্ন। তো যেমন প্রশ্ন আসবে সে অনুযায়ী তোমরা একটু ভেবেচিন্তে লিখতে পারবে আশা করি। সকলকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। আ কালীপুজো, দীপাবলির সকলকে শুভেচ্ছা জানাই। সকলে ভালো থেকো। আমরা পরবর্তীকালে আবার লাইভ ক্লাসে আসব। ধন্যবাদ।